100 দিনের তারেক রহমানের সরকার, সফলতা এবং ব্যর্থতার খাতায় কি জমা হলো? আমরা যদি তার একটা খুব সংক্ষিপ্ত এবং তুলনামূলক চিত্র তুলে ধরি দর্শক, তাহলে প্রথমেই যদি আমি সফলতার কথাটা বলি, আমি ব্যর্থতাটায় পরে আসি। তিনি দীর্ঘদিন দেশের বাহিরে ছিলেন। দেশের বাহিরে ওয়েস্টার্ন সমাজে থাকার কারণে অনেকটাই আমার কাছে যেটা মনে হয়েছে, তার সরকার পরিচালনায় এক ধরনের সিম্পলিসিটি, বা তার নিজের চলাফেরায়, তার পোশাক আশাকেও এক ধরনের সিম্পলিসিটি আমরা লক্ষ্য করছি। এবং সরকার গঠনের পরপরই আমি দেখলাম যে সেই গতানুগতিক যে সরকার পরিচালনার যে ট্র্যাডিশনাল এক ধরনের মানে ভাব, সেটাকে পরিহার করে তিনি জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন। সেটা কিভাবে একটু দেখি। প্রথমে তার চলাফেরার মধ্যে এক ধরনের খুব সিম্পলিসিটি। তার অফিসের নাস্তা বাবদ যে বিলটা, সেটা দিয়েই যদি শুরু করি, সেখানে বিগত সরকারের সময় ছিল প্রায় কত 1500 টাকার মতো, সেখানে এখন সেটা মাত্র 100 বা 150 টাকায়। নিশ্চয়ই আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি দর্শক, খাবারের ব্যাপারটা। তার মানে এখানে কৃত্যতা সাধনের চেষ্টা করছেন তিনি। আসুন তার দৃষ্টিভঙ্গির কথা ধরি। আমি একটা করে উদাহরণ দেব এবং এক একটা বিষয় নিয়ে বলবো দর্শক। তার দৃষ্টিভঙ্গির ব্যাপারটা, যেমন ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেটাকে পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার প্রস্তাব করা হয়েছিল আগে থেকে। এর আগে একটি পলিটেকনিক ইনস্টিটিউট আপনার গাজীপুরে নাম পরিবর্তন করে বেগম জিয়ার নামে করণের কথা বলা হয়েছিল। তিনি দুটোই ফিরিয়ে দিয়েছেন। এমনকি তিনি ঢাকা এয়ারপোর্টের নাম পরিবর্তনে যখন শুনলেন যে 18,000 কোটি টাকা খরচ হবে, তিনি বললেন এত টাকা খরচ করার প্রয়োজনটা কি নাম পরিবর্তনের জন্য? এই টাকাটা দিয়ে তো মানুষের উন্নয়ন হবে। ভেরি সিম্পল। তার মানে তিনি তার বাবার নামে হতো এয়ারপোর্টটা, এবং ওই পলিটেকনিক ইনস্টিটিউটটা বেগম খালেদা জিয়ার নামে, তার মায়ের নামে হতো। তিনি সেই দুটাকেই, বাবা এবং মায়ের নামটাকে বরং বললেন প্রয়োজন নেই, মানুষের পরিচয় হবে তার কাজের দ্বারা। তার এই যে সরলতা এবং সিম্পলিসিটি থেকে আমরা ধারণা করতে পারি যে ভবিষ্যতের সরকারটা কীরকম হবে। বিদেশ সফরের ক্ষেত্রে বিগত সরকারের অনেকগুলা বিদেশ সফর আপনাদের মনে আছে, সেই যে আপনার স্কুলের বাচ্চাদের খিচুড়ি পাক কিভাবে করা হবে, সেটার জন্য বিদেশে একটা বিশাল বহর পাঠানো হয়। সরকারের এই যে অর্থের অপচয়, এমনকি চট্টগ্রাম শহরের মেয়র যখন বললেন যে বিদেশ সফরের কথা, তিনি বললেন যে অনেকটা এটাকে বেশ ভাইরালও হয়েছিল। বলা হলো যে আপনি ডুবার পাশে গিয়ে কিছুক্ষণ বসে থাকেন, মশা নিধনের উপায় বের হয়ে যাবে। এখানে আমার একটা অবজারভেশন আছে দর্শক, আপনি যদি পাঠাতেই হয়, তাহলে তো আপনার যিনি প্রকৌশলী আছেন বা যিনি সায়েন্টিস্ট আছেন বা স্বাস্থ্য ডিপার্টমেন্ট যিনি দেখেন সিটি কর্পোরেশনের, তাকে পাঠানো উচিত। একই রকম ঘটনা ঘটেছে আরেকটা সিটি কর্পোরেশনের, যখন নাম প্রস্তাব করা হয়, তিনি বললেন যে না, সিটি কর্পোরেশনের প্রশাসক যাওয়ার প্রয়োজন নেই, যদি যেতেই হয় তাহলে প্রকৌশলী যেতে হবে, কারণ তিনি ওই বিষয়ে অভিজ্ঞ, তিনি সেই বিষয়ে অবজার্ভ করে সেখান থেকে তার অর্জিত জ্ঞান নিয়ে এসে সেটা ইমপ্লিমেন্ট করবেন সিটি কর্পোরেশনে। অত্যন্ত যৌক্তিক কথা, এবং তার যে কাজের মধ্যে কোনো ধরনের অস্বচ্ছতা নেই সেটাই প্রমাণ হচ্ছে। আরেকটা উদাহরণ দিই, অনেক সবগুলো তো দেওয়া যাবে না দর্শক, আমি এক একটা সাইড ধরে দিই। বিগত সরকারের সময় আপনাদের মনে আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর সময় দিন 15 আগস্টে কী করা হতো, সরকারি কর্মকর্তা কর্মচারীদের এক ধরনের বাধ্য করা হতো যে শোকসভায় গিয়ে যোগদান করার জন্য। জনাব তারেক রহমানের সরকার সুস্পষ্টতই বলেছে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে জিয়ার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যেতে হবে না। এই যে প্রশাসনে, রাজনীতিতে তার যে স্বচ্ছতা আনয়নের যে চিন্তাধারা, সেটা নিশ্চয়ই ভবিষ্যতে সরকার কিভাবে পরিচালিত হবে, সকালের উদিত সূর্য থেকেই বোঝা যায় দিনের পরিস্থিতিটা কীরকম হবে। আমরা সেই যে আমি কয়েকটা উদাহরণ দিলাম, জাস্ট সবগুলো তো দিতে পারবো না দর্শক, আমি বলছি বোঝা যায় যে সরকার কিভাবে পরিচালিত হবে। শুধু সফলতা খুঁজলে হবে না, আছে তার মাঝে কিছু ব্যর্থতাও। এখন ব্যর্থতাগুলো আমরা একটু টাচ করি। আমি প্রথমত হচ্ছে, সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘদিন মানুষ কিন্তু, বিশেষ করে এই সরকারের 17-18 মাসে মানুষ কিন্তু বিরক্ত হয়ে গিয়েছিল মবের কারণে। মানুষ মনে করেছিল যে এই সরকার ক্ষমতায় আসার পর সাথে সাথে মবটা বন্ধ হবে। ইয়েস, মবের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়নি, আমি সেটা বলছি না, নিয়েছে, বাট ইটস নট এনাফ টু রেজিস্ট অল কাইন্ড অফ মব ভায়োলেন্স। সরকারকে, আমার অপিনিয়ন হচ্ছে, আরও কঠোর হস্তে
ডিল করা উচিত এবং সরকারকে একটা মেসেজ দিতে হবে মানুষের কাছে যে নো মোর মব ভায়োলেন্স। এখন সেটাতে কোন জায়গায় কিভাবে ব্যর্থ হলো আমরা একটু খুঁজি। আপনারা দেখেছেন যে টিআইবি একটা রিপোর্ট দিয়েছে। অবশ্য টিআইবি রিপোর্টের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন বলেছেন টিআইবির রিপোর্ট হচ্ছে তদন্ত নির্ভর নয়, তথ্য নির্ভর বা সংবাদ মাধ্যমের সংবাদ নির্ভর হচ্ছে এই রিপোর্টটা। সে যেটাই বলুন, সমাজে যে এখনো কিছু ইরেগুলারিটিস হচ্ছে এবং বিশেষ করে চাঁদাবাজি এবং যে খুনগুলো হচ্ছে সেটা অস্বীকার করা যাবে না। তবে এই খুনের ব্যাপারে আমি যেটা বলবো সেটা যে রাজনৈতিক খুন হচ্ছে সেটা কিন্তু নয়। রাজনৈতিক খুনের চেয়েও দেখা যাচ্ছে যে দর্শন গঠিত ব্যাপার এবং আপনার সমাজে একের সম্পত্তি অন্য দখল করা কিংবা অনেক ক্ষেত্রে আবার দলীয় আধিপত্য বিস্তারের ক্ষেত্রেও হচ্ছে। আমরা যদি একটু দেখি, যেমন খুন বলা হচ্ছে 605টি হয়েছে। এই খুনের ব্যাপারে আপনি যদি কমপ্লিটলি রাজনৈতিক খুনের কথা বলেন, দেখুন বাংলাদেশের মতো 20 কোটি মানুষের দেশে আপনি হুট করে চাইলেই ওভারনাইট আপনি যে সিচুয়েশনকে একবারে সুইজারল্যান্ড বা ইংল্যান্ড বা আমেরিকা বানিয়ে ফেলবেন, আমি সেটা মনে করি না এবং মনে করা উচিত হবে না। তবে ইয়েস, আমাদের আশা করতে হবে আমরা সেই পর্যায়ে উন্নীত হব। খুন যে বলা হচ্ছে 605টি হয়েছে, তার বেশিরভাগই দেখা যাচ্ছে যে দর্শন গঠিত কিংবা জায়গা জমি নিয়ে কিংবা অনেক জায়গায় নিজস্ব সম্পত্তির দখল নিতে গিয়ে বা অন্য এই হিসাবগুলো এই জায়গায় নিয়ে আসা হয়েছে। সেখানে যদি রাজনৈতিক খুনের কথা আলাদা করে বলা হতো তাহলে হয়তো বা ইয়েস বিবেচনা করা হতো যে রাজনৈতিক অস্বচ্ছতার কারণে সেটা হচ্ছে। তবে যেটাই হোক, দিন শেষে তো মানুষের মৃত্যু, সেটা খুন সমাজের জন্য কোনো ভালো সংবাদ নয়। ছিনতাই 294টা, ছিনতাই যেটা তারা বলছেন যে 294, আমি মনে করি এটা অনেক বেশি, এটা অনেক বেশি। এই জন্যই জনাব সালাউদ্দিন সাহেব বলছিলেন যে এই রিপোর্টটা তদন্ত নির্ভর নয়, তথ্য নির্ভর। অপহরণ 196। এখানে আমার একটা অবজারভেশন আছে। অপহরণ যদি হতো সেই অপহরণে এটা কোনো রাজনৈতিক অপহরণ নয়। রাজনৈতিক অপহরণগুলো সাধারণত খুব সহজেই মিডিয়ায় চলে আসে, ভাইরাল হয় এবং খুব দ্রুত বেগেই তার যিনি অপহৃত হন তার দলের নেতাকর্মী এটা মিডিয়ায় নিয়ে আসেন, ফলে এটা খুব দ্রুতই বের হয়ে আসে। ফলে অপহরণ 196 এটা রাজনৈতিক নয়। তবে যে কারণেই হোক, যদি এটা সত্য হয়, তাকে অপহরণ, গুম এবং ডিসঅ্যাপিয়ারেন্স কিন্তু খুবই ভয়ানক একটি সমাজের জন্য। নারী ও শিশু নির্যাতন, ইয়েস, দিস ইজ অ্যান অ্যালার্মিং নাম্বার, 3496। নারী এবং শিশু নির্যাতন হচ্ছে একটা ব্রডার কনটেক্সটে, আমি যদি খুব সংক্ষেপে এই ভিডিওতে বলি, আমি আলাদা কথা বলবো নারী এবং শিশু নির্যাতনের কারণ নিয়ে। দর্শক, মানুষের নৈতিক অধঃপতন এবং এখানে মানুষের বিচারহীন সমাজের থেকে এক ধরনের ইউজড হয়ে যাওয়া, যে আমি অপরাধ করলে কোনো না কোনোভাবে আমি পার পেয়ে যাব, আমার কিছুই হবে না, এই যে বোধটুকু মানুষের মধ্যে গ্র করেছে, রেজ করেছে, এটাকে আগে দমাতে হবে। তাকে মেসেজ দিতে হবে, আপনি যেই হন না কেন, আপনি যদি অপরাধ করেন আপনাকে আইনের আওতায় আসতেই হবে। কাজে এই নারী এবং শিশু নির্যাতনের ব্যাপারে সরকারের যেটা উচিত হবে, যখনই কোনো অপরাধীকে চিহ্নিত করা যায়, খুব দ্রুত বেগে যেন বিচারগুলো হয় এবং সেটা যেন কার্যকর হয়। যেমন অতি সম্প্রতি রামিসা হত্যাকাণ্ডের বিচারটা খুব দ্রুত, আপনারা দেখেছেন কয়েকটি 8-10 কার্য দিবসের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। এরকম আরও যদি করা হয় এবং এটাকে যদি ইমপ্লিমেন্ট করা হয়, অর্থাৎ কার্যকর করা হয় দ্রুত বেগে, আপনার হাইয়ার কোর্টে গিয়ে এটাও যদি দ্রুত বেগে সম্পন্ন করে কার্যকর করা হয়, তাহলে মানুষের মধ্যে এক ধরনের মেসেজ যাবে that yes, Mr. Tariq Rahman's government is trying to run the country in a transparent way, and that law and order will ইমপ্লিমেন্ট। এই মবের ব্যাপারে আমি আমার প্রথম অংশে একটু বলেছি দর্শক, মবের ব্যাপারে সরকার আমি মনে করি ব্যর্থ হয়েছে এই মেসেজ দিতে যে মব করলেই আপনাকে আইনের আওতায় আসতেই হবে। যার কারণে এখন আমরা দেখি যখনই কিছু হয়, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পুলিশের উপর আক্রমণ করে দিচ্ছে, বা কিছু একটা হলেই পুলিশের গাড়ি আক্রান্ত হয়ে যাচ্ছে, কিংবা কোনো এক জায়গায় দেখা গেল কোনো মন্ত্রী গিয়েছেন বা এমপি গিয়েছেন, ওই জায়গায় গিয়ে তারা স্লোগান দিয়ে দিচ্ছে বুয়া বুয়া। নো, দিস নিড টু বি টোটালি স্টপ। পরিষ্কার কথা, আপনার কোনো মন্ত্রী সরকারের পরিচালনায় কোনো নীতির ব্যাপারে আপনার দ্বিমত থাকতে পারে, আপনি দেখতে পারেন সেটা অস্বচ্ছ বা স্বচ্ছ হচ্ছেন, আপনার প্রতিবাদের ভাষা এটা নয় যে কোনো মন্ত্রী এমপি কোনো সরকারি কর্মসূচিতে গেছেন, উদ্বোধন করতে গেছেন, মিটিংয়ে গিয়েছেন, ওই জায়গায় আপনি গিয়ে বুয়া বুয়া স্লোগান দেবেন। এই সকল কাজ যারা করছে তাদেরকে ভিডিও ফুটেজ দেখে অতি দ্রুত বেগে 2-4টা কেস সরকারকে খুব
কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে এবং এই শিশু দর্শন হত্যা বা শিশু হত্যার যে মামলাগুলো যে দ্রুতবেগে করা হয়েছে, এইরকম যদি এই মবের দুই একটা কেসও সরকারকে আমি দ্রুতবেগে করার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে করে অপরাধীর মনে এবং এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মনে এক ধরনের ভীতি কাজ করে যে আমি যদি অপরাধ করি কিংবা মব ভায়োলেন্সের সাথে, মব টেরোরিজমের সাথে আমি যদি জড়িত হই, তাহলে আমাকে আইনের আওতায় খুব দ্রুতবেগেই আসতে হবে। কাজেই আমি শেষ করছি এটা বলে, সরকার একদিকে যেমন পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছে এবং অনেকগুলা মানে ভালো স্টার্ট, গুড স্টার্ট আমি বলবো সরকার করেছে, এটাকে কন্টিনিউ করতে হবে। অন্যদিকে যে জায়গায় আমি পার্টিকুলারলি সরকারকে ফোকাস করতে বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে এবং মব সন্ত্রাসের ব্যাপারে সরকার যেন আরও কঠোরতা অবলম্বন করে।